আপনার দেওয়া শর্ত হচ্ছে আওয়ামী লীগ না থাকলে ইলেকশনটা ইনক্লুসিভ হবে কিনা। আপনি প্রশ্ন তুলছেন যারা আওয়ামী লীগকে সাপোর্ট করে তারা কাকে গিয়ে ভোট দিবে, এইটা আপনি যদি আমাদের একটু ব্যাখ্যা করতেন, আপনি সত্যি এরকম মনে করতেছেন কিনা যে আওয়ামী লীগ না হলে ইলেকশন ইনক্লুসিভ হবে না? যদি এই ফ্যাসিবাদের পতন না হইতো, তাইলে যদি প্রথম কারো ফাঁসি হইতো, সেই ফাঁসিটা নাহিদের হইতো, আমার ওয়াকার সাহেবের হইতো, ওয়াকার সাহেবের হইতো, হয়তো হইতো সেটা কি ওয়াকার সাহেবের আগে হইতো না নাহিদ সাহেবের আগে হইতো, এটা নিয়ে আমার ডাউট আছে। কারণ আমার কাছে মনে হয় যে শেখ হাসিনার পুরা দায়টা ওয়াকার সাহেবের দেয়। উনি মনে করেন না নাহিদ সাহেব এত বড় বিপ্লবী, উনি মনে করে ওয়াকার সাহেব বেইমান করছে। আপনি বয়ানটা দেখেন কিন্তু করেছেন জুলাই আন্দোলনে খালেদ মহিউদ্দিন, আপনার অবদান কি? আমার কোনো অবদান নাই জুলাই আন্দোলনে, আমি সাংবাদিক মানুষ, আন্দোলনের অবদান আমার নাই। দুই নাম্বার হচ্ছে যে তারেক সাহেবের ইন্টারভিউ কেন নেন নাই? তারেক সাহেবের ইন্টারভিউ নিতে গত 5 বছর ধরে আমি ক্রমাগত চেষ্টা করে যাচ্ছি, তারেক সাহেব আমাকে ইন্টারভিউ দিচ্ছে না। শেখ হাসিনার ইন্টারভিউ নেওয়ার জন্য আমি গত 8-9 বছর অনেকবার চেষ্টা করেছি। একবার ডয়েচে ভেলে থেকে বিশেষ অ্যাসাইনমেন্টে উনি জেনেভায় এসেছিলেন, জেনেভায় তার হোটেলের নিচে দাঁড়িয়েছিলেন, উনি পুলিশ দিয়ে আমাকে, মানে সুইস পুলিশ দিয়ে আমাকে সেই জায়গা ত্যাগ করতে বাধ্য করেছেন। এমনকি সজীব ওয়াজেদ জয়, আমি ডয়েচে ভেলেতে থাকা অবস্থায় আমার আরেক কলিগ ইন্টারভিউ দিয়েছেন, আমাকে ইন্টারভিউ দেন নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস যতদিন আসলে সরকারের প্রধানের ক্ষমতায় ছিলেন না, তখন আমাকে ইন্টারভিউ দিয়েছেন, প্রথম ইন্টারভিউটা এখন দেন নাই। সেটাই হচ্ছে কথা। আমি জনাব হাদি আপনার কাছে আসি। জনাব হাদি, যেই নির্বাচনটা কখন হবে সেই প্রসঙ্গের মধ্যে থেকে, এবং জনাব মাসুদ কামাল ভাই এনসিপির কথাও একটু বলতেছিলেন যে যারা নেতা হয়েছেন সেখানে, আমাদের অনেকে আপনাকে এই প্রশ্ন করেছেন, আমাদের গবেষক দলে একটি আপনাকে প্রশ্ন করেছেন যে 5 আগস্ট ডক্টর ইউনূস জুলাই ঘোষণাপত্র পাওয়ার পরে এনসিপি বা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এবং এমনকি আপনাদের মধ্যে এক ধরনের মনোমালিন্য, ঘরের মধ্যে মশারি, কেউ কেউ বলতেছেন দলের মধ্যে দল, আপনারা আলাদা হচ্ছেন নাকি আপনারা এক হচ্ছে, সেরকম অনেক কথা বলছেন। আপনি ব্যাপারটাকে আসলে কিভাবে দেখেন? প্রশ্নের মধ্যে আরো প্রশ্ন করেছেন, শুধু আপনাকে দর্শকরা এই প্রশ্নটাও করেছেন যে আপনি এনসিপি তে যান নাই কেন? আপনি নাগরিক কমিটিতে থাকলেন, এনসিপি যখন হইলো তখন আপনি গেলেন না কেন? আচ্ছা, এটা আমি বলতেছি, এটা আমি ফেসবুকে অনেক আগে ক্লিয়ার করছি, তারপর আমি আপনাকে একটু বলি। যেহেতু প্রশ্নটা আসলে আমি ভাবছি আপনি হয়তো প্রশ্নটা করবেন, তা আমি একটু আপনার মাধ্যমে মাসুদ ভাইকে একটু কাইন্ডলি প্রশ্ন করে রাখতে চাই। আমি পুরোটা দেখি নাই, বাট যেহেতু ইউটিউবে প্রচুর ছড়াচ্ছে, থাম্বনেল দেখে দেখেছি যে মাসুদ ভাই বলেছেন যে আসলে আওয়ামী লীগ ছাড়া এই নির্বাচন ইনক্লুসিভ হবে না। এটা আমার সর্বশেষ প্রশ্ন, কামাল ভাইয়ের জন্য এটা সর্বশেষ প্রশ্ন। কামাল ভাই এটা মনে করেন কিনা? ঠিক আছে, এটা আমার অবশ্যই প্রশ্ন যে কামাল ভাই এটা মনে করেন কিনা। জি রাইট, আপনি যদি আপনি বলেন। নাম্বার 2 হলো এইখানে ভাই একটা ব্যাপার, যে মুচলেকা দেওয়ার যে কথাটা বললেন না মাসুদ কামাল ভাই, যে ওরা কেন মুচলেকা দিল, একটা ব্যাপার হলো দেখেন, এই গণ অভ্যুত্থানের পরে আমাদের সাথে যারা উপদেষ্টা হয়েছে, বিভিন্ন আন্দোলন করছে, এদের ব্যাপারে যখন যেটা দেখেছি আমরা সমালোচনা করেছি। কিন্তু একটা ব্যাপার দেখেন খালেদ ভাই, আমাদের আজকে আপনারা যত বিপ্লবী মুভি দেখেন, যাই দেখেন, আমি নাহিদের 1000টা সমালোচনা করছি, নাহিদের করছি, অন্যদের করতেই থাকবো। কিন্তু এরপর আমি যেটুকু অ্যাড্রেস করব, যদি এই ফ্যাসিবাদের পতন না হইতো, তাইলে যদি প্রথম কারো ফাঁসি হইতো, সেই ফাঁসিটা নাহিদের হইতো, আমার ওয়াকার সাহেবের হইতো, ওয়াকার সাহেবের হইতো, হয়তো সেটা কি ওয়াকার সাহেবের আগে হইতো না নাহিদ সাহেবের আগে হইতো, এটা নিয়ে আমার ডাউট আছে। কারণ আমার কাছে মনে হয় যে শেখ হাসিনার পুরা দায়টা ওয়াকার সাহেবের দেয়। উনি মনে করেন না নাহিদ সাহেব এত বড় বিপ্লবী, উনি মনে করে ওয়াকার সাহেব বেইমান করছে। আপনি বয়ানটা দেখেন কিন্তু। আচ্ছা ওকে, সেটা যেটাই হোক, কিন্তু সিভিলিয়ানদের মধ্যে, কারণ নাহিদ যেদিন 3 দফা মানে 1 দফায় ঘোষণা করেছে, সেদিন কিন্তু তার মৃত্যুর পরোয়ানা যায়, মানে সে স্বাক্ষর করেছে। এখন এখানে ব্যাপার মুচলেকা দেওয়ার ব্যাপারটা মাসুদ ভাই কেন রিলেট করতে পারবেন আমি আপনাকে বলি। এর কারণ হলো মাসুদ ভাই এর উত্তরটা একটু আগে বলছে, আপনাকে বললো না যে ওনাকে আওয়ামী লীগের সময়ও ডিজিএফআই থেকে 2-3 বার চা খাইতে ডাকছে, তো উনি যান নাই, কিন্তু কিছু হয় নাই। এর মানে হইলো ডিজিএফআই আসলে অত খারাপ না, আমরা যারা খারাপ মানুষ ছিলাম এদেরকে ডিজিএফআই আয়নাগর দিয়ে হেদায়েত করে ফেলছে। কিন্তু মাসুদ ভাই ভাবেন, ডিজিএফআই চা খাইতে ডাকতেছে আর মাসুদ ভাই যাইতেছে না, তাও ডিজিএফআই কিছু বলতেছে না। আমি আপনাকে কিছু ছোট স্মরণ করে দিই। নুরুল কবির ভাই, আমার অনুষ্ঠানে অন্য কোনো কথা যেটা আমি দায়িত্ব নিয়ে করছি, নুরুল কবির ভাই আমার অনুষ্ঠানে গিয়া ডিজিএফআই রে, শেখ হাসিনা রে, মানে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন অনুষ্ঠানে এমন কথা বলছে যেগুলো আমি এখন মুখ দিয়ে কইতে পারবো না। ওই কথা বলার পর নুরুল কবির ভাইয়ের একটা আলাদা অবস্থান ছিল, মাসুদ কামাল ভাইয়ের একটা আলাদা অবস্থান ছিল, যেটার জন্য এখন সহজ না। কিন্তু কামাল ভাই শুধু মনে করাইতে যে উনি নাহিদের শরীরের দাগ দেখছেন কিনা, ওনার সন্তান যদি হইতো বা ভাই সারা শরীরের কি অবস্থা, কোনো মানুষ সুস্থ থাকতে পারবে? নাহিদের 1000টা সমালোচনা আমি করি, কিন্তু ভাই নাহিদের শরীরের দাগ কি দেখা যায়? তো এইটা হলো একটা প্রশ্ন, সুতরাং মুসলিমের উত্তর পাবেন। নাম্বার 2, এই সরকারের ভাই বললো না যে ভাই দেখেন, আমি নিজেও বলি এই সরকারে যারা উপদেষ্টা হয়েছে ছাত্রদের, প্রথম হলো কে হয়েছে এই প্রশ্নটা পরে। এখন ধরেন আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে আমি বলি, আমরা বলি এই আন্দোলনের বাসের কেল্লা। ঢাকা বিশ্ববিদ্যালয় যখন একদম মুক্ত হয়ে গেছে, পুরো আন্দোলন মরে গেছে, তখন এই আন্দোলনকে নতুন করে জীবন দিয়েছে, বাঁচিয়ে রেখেছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়। কারণ আমার বাসা রামপুরে, আমি আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত ব্র্যাকের সামনে, ইস্ট ওয়েস্টের সামনে এই পুরো ঘটনার সাক্ষী যে কি হয়েছে। সুতরাং এখন কথা হলো ভাই, ধরেন 10 জন উপদেষ্টা নিবে ছাত্রদের মধ্য থেকে, তাইলেও কি সকল প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে একজন করে নেওয়া সম্ভব? বাকি যে হাজার হাজার হবে না, সেও তো প্রশ্ন তুলবে, এটা কোনো প্রক্রিয়া না। কিন্তু আমরা বরং যেটা করতে চাই, এই যে 2 জন ছাত্র উপদেষ্টা হইলো, এখানে তো 2 জন না ঠিক হয় না, এই সরকারের একমাত্র বৈধতা এই ছাত্র উপদেষ্টারা তাদের সাথে আছে। কারণ যখনই তারা চাপে পড়ে কোনো অকাজ কইরা, তখন বলে আমাদের সাথে ছাত্ররা আছে, কিন্তু ছাত্ররা যে দাবি জানায় সেগুলো সে ডক্টর ইউনূস সাহেব একটা বাস্তবায়ন করে না, ক্যাবিনেটে বাস্তবায়ন করে না। কেন করে না? কারণ এই ক্যাবিনেটের অনেকজন উপদেষ্টা ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে মিটিং করছে। আমার কিন্তু তাই মনে হয় যে আপনি কি সেটা বলেন যে 7 জন উপদেষ্টাই বা 10 জন উপদেষ্টাই ছাত্রদের থেকে নেওয়া উচিত ছিল? আমি মনে করি 3 ভাগের ন্যূনতম 1 ভাগ
ছাত্রদের মধ্য থেকে নেওয়া উচিত ছিল মানে এবং 22 এখান থেকে জনের, অবশ্যই না, প্রাইভেট আমি কি হিসাব করি বিশ্ববিদ্যালয় থেকে 22 নেওয়া জনের উচিত ছিল। 3 ভাগে রাখবে, মানে আপনি 8 জনের কথা বলতেছেন যে ছাত্র এবং আমরা সেখানে প্রেস ব্রিফ করে বলেছি এইখান থেকে প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে নিতে হবে মিনিমাম 2 জন। আমাদের নারীরা যদি না নামতো জীবনে জুলাই সফল হতো না। একজন কই নারী শিক্ষার্থী কই, এই আমরা বলেছিলাম, তখন আমাদেরকে বলে যে নারীর এক্সপার্টিস আছে কিনা। তখন আমি প্রশ্ন করছি, এই যে উপদেষ্টাদের মধ্যে মিনিমাম 5 জনের নাম বলতে পারবো যাদের কোনো এক্সপার্টিস নাই, তাদেরকে যদি রাষ্ট্র পালতে পারে, তাহলে আমাদের 2টা বোন এই সমস্ত নারীদের মধ্য থেকে, ছাত্রীদের মধ্য থেকে উপদেষ্টা হইলে আমরা ইনক্লুসিভ ফিল করতাম না, ইনক্লুডেড ফিল করতাম না। আমাদের প্রাইভেট থেকে 2টা ছাত্র যদি থাকে, কওমি মাদ্রাসা এত জীবন দিছে, ধরেন মাদ্রাসা থেকে একটা ছেলে, প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে 2টা ছেলে, নারী শিক্ষার্থীদের মধ্য থেকে 2 জন বা 1 জন, তাহলে আমরা সবাই ইনক্লুডেড ফিল করতাম। এইটা না করে যেটা হইছে, এখন ছাত্র জনতা বিভাজিত হইছে। ইনক্লুডেড ফিল না করে, এই ইনক্লুডেড ফিল না করে জনাব মাহফুজ, জনাব নাহিদ, জনাব আসিফ উপদেষ্টা পরিষদে গেলেন কেন? এবং ডক্টর ইনু যখন ক্লিনটন ফাউন্ডেশনে মাহফুজ সাহেবকে পরিচয় করে দিচ্ছেন, উনি হচ্ছেন এই আন্দোলনের মাস্টারমাইন্ড। যখন শফিক সাহেব বলতেছেন যে এই আন্দোলনের পিছনে ছিল হচ্ছে এইটা, তখন ওনারা খুব আরাম করে মৃদু মৃদু হেসে এটা উপভোগ করতেছিলেন কেন? ওনারা কেন বললেন না যে আমাদের ভাই বোনরা না আসা পর্যন্ত আমরা থাকবো না এখানে? দেখেন, এই জন্যই বলছিলাম যে মাহফুজ আলমের ব্যাপারে আমরা একটা পরামর্শ দিয়েছিলাম, এইটা কিছুদিন আমার মনে হয় বাস্তবায়ন হয়েছে। যেমন আমি বলছিলাম ওনার হাত থেকে ফোন কাটিয়ে নেওয়া হোক, উনি যখন পোস্ট করতে চাইবেন এটা প্রধান উপদেষ্টা দেখে পোস্টটা দিয়ে দিবেন। এরপর উনি অনেকদিন চুপচাপ ছিল, এরপর সরকার কিছুটা নিরিবিলিও ছিল। তো এখন আমাদেরকে যদি এগুলোই চালানো লাগে, তাহলে আমরা দেশ চালাতে। আচ্ছা ঠিক আছে, এগুলি বাদ দেন। আসলে আমরা এখানে মাহফুজ সাহেব নাই, আপনি যদি এইটা বলেন, আপনি এনসিপি কেন করেন নাই? নাগরিক কমিটিতে আপনি ছিলেন, তারপরে আপনি এনসিপিতে কেন আসেন? আপনি ইনকিলাব মঞ্চকে এক মিনিট 2 মিনিটের মধ্যে যদি আপনি বলেন যে ইনকিলাব মঞ্চটা আপনি আসলে কি দেখেন? এটা একটা প্রেসার গ্রুপ, এটা একটা মব চালানোর জিনিস, এটা কি আসলে কি বাইরে কি? খালেদ ভাই, আপনি যে কাজটা করছেন, এটা হলো প্রতিবাদ জানাই। আপনি মব নিয়ে বলবেন তো, এই জন্য মবের উপর অনেক লেখাপড়া নিয়ে আসছিলাম, 3-4 পৃষ্ঠার এনসাইক্লোপিডিয়া থেকে শুরু কইরা সব নিয়ে আসছিলাম আসলে কোটার মব বলে। আপনি শুধু দায়িত্ব নিয়ে বলি, ইনকিলাব মঞ্চ গত 1 বছরে 100-এর উপরে রাজপথে প্রোগ্রাম করছে, সিরিয়াস প্রোগ্রাম। এর একটা প্রোগ্রামে ইনকিলাব মঞ্চ কোনোদিন কারো গায়ে হাত দিয়ে তো দূরের কথা 1 টাকা জিনিস নষ্ট করছে? মব যেটাতে একাডেমিকলি বলে প্রমাণ যদি দিতে পারেন, তাহলে জীবনে আমি আপনাকে কিন্তু না জনাব হাতি, আমি আপনাকে বলি, আমি কিন্তু আপনাকে ফলো করি, ইনকিলাব মঞ্চকে ফলো করি। আমি বলতেছি এটাকে আপনি কি বলতে চান, কারণ এক একটা তো এটা বাংলাদেশের জুলাই অভ্যুত্থান অনুপ্রাণিত বাংলাদেশপন্থী স্বাধীনতা সংগ্রামে টিকিয়ে রাখার জন্য একটি সাংস্কৃতিক প্ল্যাটফর্ম। যেই সংস্কৃতিকে আমরা মনে করি যারা আইন নিজের হাতে তুলে নেয়, আপনারা কি আইন যারা নিজের হাতে তুলে নেন তাদের বিরুদ্ধেও আপনারা প্রতিবাদ করেন? কারণ এটাও এখন একটা বড় হাজারবার বলছি। এটা নিয়েও যদি আপনি একটু বলেন। না মানে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে একজন যে তিরস্কার করেছিল, তাকে শাহবাগ থানায় গ্রেফতার করা হলো। এরপর কেউ কেউ গিয়ে তাকে মুক্ত করার চেষ্টা করলো। আমরা তাদের বিরুদ্ধে সবথেকে বড় ভূমিকা নিয়েছি। আমরা বলেছি এই সব অসভ্যতা বন্ধ করতে হবে এবং অবশ্যই যারা মব করতেছে তাদের বিচার করতে হবে। কিন্তু ভাই, এই যে মব যেটা বলি, বাংলাদেশে এখন গুগল সার্চ করলে মব লাগলে খালি 1 বছরের নিউজ আসে। এই মব তো সন্ত্রাস শুরু হয়েছিল রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় শাহবাগের সময়। দেখেন কোথাও কেউ মব বলতেছে না, সেই মব কোথায় এটা আমরা খুঁজতে চাই। না কেউ বলতেছে না, না বললেই কোনো কিছু মব না হয়ে অন্য কিছু হয়ে যায় না। এটা শফিক সাহেবের স্টাইল, মব না বলা সন্ত্রাস বলা। কিন্তু মব আসলে তাই শাহবাগে একটা তোলা হইতেছে, এই আইন বাতিল করে অন্য একটা আইন করতে হবে এটা করার জন্য। সেটা ঠিক আছে, আপনি কেন এনসিপি করেন না সেটা যদি এক লাইনে বলতেন অনেক দর্শকের। আমি এনসিপি করি নাই ভাই, আমি জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য ছিলাম। যখন এটা পলিটিক্যাল ফরমেশনে যাবে, তখন আমার মনে হয়েছে যে পলিটিক্যাল পার্টি জুলাই অভ্যুত্থান অনুপ্রাণিত অবশ্যই একটা লাগবে। কিন্তু সবাই যদি পলিটিক্সে যায়, দেখুন এখন আমাকে বিএনপি গালি দেয়, আবার বিএনপি আমার কথা পছন্দ করে, জামাত গালি দেয়, জামাতও পছন্দ করে, কারণ আমরা জুলাইয়ের একটা প্রেসার গ্রুপ হিসেবে সবাইকে একতাবদ্ধ রাখবার চেষ্টা করছি। তখন মনে হয়েছে আমি যদি নিজে একটা পার্টিতে যাই, তাহলে আমার শেষ প্রশ্নটা আপনি করে রাখি, আপনি সকলকে একতাবদ্ধ রাখতে চাইছিলেন। আপনি একজন শিক্ষক, আপনি আপনার জন্য কত নাম্বার আপনি দিবেন, আপনি সকলকে একতাবদ্ধ করতে পারছেন কিনা এই বিভাজন দেখে আপনার আসলে কেমন লাগে? আপনার জন্য শেষ প্রশ্ন। কিন্তু আপনার প্রশ্ন দিয়ে আমি কামাল ভাইকে শেষ প্রশ্ন করতে চাই। কামাল ভাই, নানা ক্লিপিং ঘুরতেছে এরকম যে আপনি ইনক্লুসিভ ইলেকশনের কথা বলতেছেন, যে ইনক্লুসিভ ইলেকশনের আপনার দেওয়া শর্ত হচ্ছে আওয়ামী লীগ না থাকলে ইলেকশনটা ইনক্লুসিভ হবে কিনা। আপনি প্রশ্ন তুলছেন যারা আওয়ামী লীগকে সাপোর্ট করে তারা কাকে গিয়ে ভোট দিবে। এইটা আপনি যদি আমাদের একটু ব্যাখ্যা করতেন, আপনি সত্যি এরকম মনে করতেছেন কিনা যে আওয়ামী লীগ না হলে ইলেকশন ইনক্লুসিভ হবে না? আমি বলি, আমি ইনক্লুসিভ ইলেকশন চাই, এটা আপনি একটু চেষ্টা করে খুঁজে দেখেন, কোথাও পাবেন না। ইনক্লুসিভ শব্দটা আমি ইউজ করি না। আমি অন্য কথা বলেছি। আমি একটা প্রশ্ন করেছি সরকারের কাছে। সেই প্রশ্নটা হলো যে এই দেশে কমপক্ষে 1 কোটি, আমি যেটা বলেছি সেটা বলছি, কমপক্ষে 1 কোটি লোক আছে। আসলে 1 কোটি হবে না, কারণ জাহিদ একটা হিসাব দিয়েছে, সেই হিসাব অনুযায়ী করলে প্রায় 2.5 কোটির মতো হয়। ঠিক আছে, আমি তবু 1 কোটি বলছি, 1 কোটি আমি থাকি। কারণ আমার হিসাব হলো কি, আওয়ামী লীগ যেবার সবচেয়ে কম ভোট পেয়েছে, সেইবারও পেয়েছে 2,28 লাখ ভোট, 2001 সালে। তারপরে দেশে ভোটার সংখ্যা বেড়েছে, আওয়ামী লীগের দুঃশাসন বেড়েছে। কাজে এই সব মিলিয়ে কমে, তবে আমি এটাকে খুব কনজারভেটিভ হিসাব করলে আমি বলতে পারি যে মিনিমাম এই দেশে 1 কোটি লোক আছে যারা জীবনে কোনোদিন নৌকা ছাড়া অন্য কোনো মার্কায় ভোট দেয় নাই। আমার এটা অবজারভেশন। আমার প্রশ্ন হলো, আপনি যে নির্বাচনটা করতে যাচ্ছেন, ওই 1 কোটি ভোটারের জন্য আপনি কি বিকল্প রাখলেন? ওকে,
আমি কি একটা প্রশ্ন করতে পারি কামাল ভাই? কামাল ভাই, আপনি আমার প্রশ্নটা সহজ যদি জবাব দেন, সেটা হচ্ছে যে বাংলাদেশে একটা রাফ হিসাবে 10 কোটি ভোটার আছে, যদি আমরা হিসাবের সুবিধাতে ধরে নিই, এই 10 কোটি ভোটারের 3টা ইলেকশনে ভোট দেওয়া হয় নাই, ভোট দিতে দেওয়া হয় নাই স্বাধীনভাবে। ওই 1 কোটি লোক যাদেরকে আপনি আওয়ামী লীগের সমর্থক বলতেছেন, তারা এটাতে মজা নিছে, আরাম করছে, হেডম নাই বলছে, তাদের তো একটু শাস্তি পাওয়া হইছে। আমি যদি এমন ভাবে বলি, তারা এবার ভোট দিতে না পারলে না, আমি ওটা ওভাবে দেখি না, আমি ওভাবে দেখি না। কারণে আমি বলি আপনাকে, দেখেন একটা আওয়ামী লীগের গত 3 বছর 3টা শাসন, যেটা আমি 2014, 18 এবং 24 যেটা ধরি, এই 3 বছরে আওয়ামী লীগের যারা নেতৃত্বে ছিলেন, তারা এই দেশের মানুষকে ভোট জিনিসটা ভুলিয়ে দিতে চেয়েছেন এবং তারা গাইড জুড়ে এই কাজটা করেছেন। এই অন্যায়ের কোনো সীমা পরিসীমা নাই এবং এই জন্য যারা এই কাজটা করেছেন সবারই বিচার হওয়া উচিত। কিন্তু আমি এটাও বলি পাশাপাশি, এই জন্য যদি আপনি 1 কোটি লোককে দায়ী করেন, সেটা আমি মনে করি ঠিক হবে না। একটা কথা আপনি বলেন, এই কাজটা যারা করেছে তারা কিন্তু এই দলটাকে বিভ্রান্ত করেছে। আমার কাছে সরাসরি হিসাব যে আওয়ামী লীগ 96 আওয়ামী লীগ ছিল না, 96 আওয়ামী লীগ আর 2014 আওয়ামী লীগ কি এক না? কিন্তু 96 এর সঙ্গে 2014 আওয়ামী লীগের কি গঠনতন্ত্রে কোনো চেঞ্জ আসছে? তাও তো আসে নাই। তাহলে এই সময় কাজটা হলো কেন? হলো এই কারণে আওয়ামী লীগের স্টিয়ারিং যার হাতে ছিল, সে 2014-তে এসে মানুষ মারা শুরু করছে এবং সে স্বৈরাচারী হয়ে উঠেছে। সেই দলটাকে আমি আপনাকে সিম্পল একটা এক্সাম্পল দিয়ে বলি ভাই, সরাসরি, তাহলে বুঝবেন আপনি, জিনিসটা আরো ক্লিয়ার হবে। ধরেন একটা বাস, ধরেন একটা টাটা বাস অথবা একটা মার্সিডিজ বাস, ধরেন সেই মার্সিডিজ বাস গাড়ি অ্যাক্সিডেন্ট করে 2জন লোককে মেরে ফেললো। দোষ এই জন্য কি আপনি মার্সিডিজ কোম্পানিকে যে দায়ী করবেন? না, করব না। কিন্তু না করব না, এটা মার্সিডিজ বাসের জন্য এটা ঠিক আছে, কিন্তু কামাল ভাই আমি বলি আপনাকে, দেখেন আমার প্রশ্ন করার সময় আমি প্রশ্ন করব, আমি শেষ করে আমার কথা আপনি উত্তর পেয়ে যাবেন। আমি বলি আপনাকে, এখানে গাড়িটা যে চালিয়েছে তার দোষ, রাইট, তাকে আপনি শাস্তি দেন, তাকে বিচার আওতায় আনেন। তা আওয়ামী লীগ যারা চালিয়েছে গত 15 বছর, তারা প্রত্যেকটা লোক যদি খারাপ হয়, প্রত্যেকটা লোককে বিচার আওতায় আপনি আনেন, প্রত্যেকটা লোককে আপনি আনেন। আমার পুরো এমনকি উপজেলা পর্যায়ে পর্যন্ত, এমনকি ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত যারা আওয়ামী লীগের কাজগুলি করেছে, ব্যক্তি ধরে ধরে, তার অপরাধ ধরে ধরে তাদেরকে প্রত্যেকটা বিচার করেন। কিন্তু যারা আওয়ামী লীগের সঙ্গে জড়িত, আওয়ামী লীগ করে না, আওয়ামী লীগ করে না মানে কি, তারা আওয়ামী লীগের কমিটিতে ছিল না, আওয়ামী লীগের সুবিধা নেয়নি, অথবা আওয়ামী লীগকে কেবল ভোট দেয়, অনেক লোক আছে এরকম, যারা আওয়ামী লীগের যে ভোটটা দিয়ে আসে আর কিছু না, এবং সে লোকের মার্কা ছাড়া আর কোনো মার্কে ভোট দেয় না। এরকম লোকের সংখ্যা বলতে মিনিমাম 1 কোটি আছে। সেই লোকগুলির জন্য আপনার বিকল্প আপনি কি রাখবেন? এই প্রশ্নটা আমি করতে পারবো না। পারবেন, কিন্তু আমি প্রশ্ন করি, এই প্রশ্নটা আমি কামাল ভাই বলি, আপনি যে মার্সিডিজ গাড়ির উদাহরণটি দিয়েছেন, যেখানে চালকের উদাহরণ দিয়েছেন, যেখানে প্যাসেঞ্জারের উদাহরণ দিয়েছেন, আওয়ামী লীগের সেই সমর্থক 1 কোটিকে যদি আপনি প্যাসেঞ্জার বলেন, তারা কোনোদিন ওই চালকের ব্যর্থতাকে চালকের ব্যর্থতা মনে করে না, আমার অন্তত জানা নাই। তারা যে এরা না থাকলে, যাদেরকে আপনি ধরে ধরে বিচার করা করতেছেন, তারা ভোট দিতে চায়, এটাও আমি কোনো সময় শুনি নাই। তারা মনে করে ওই চালক যে গাড়ি চালাইয়া গাড়ি নষ্ট করছে, তাদের মাথা ভাঙছে, তাদের পোলাপাইন ভাঙছে, ঠিকই করছে, এবং তারা এর জন্য চালকের শাস্তি টাস্তি, চালকের ছবি না থাকলে তারা নৌকার ছবি দেখে না ভাই। আর এটা যদি দেখতো তাহলে তো শেখ হাসিনা ইলেকশনই দিত। মানে আমার মনে হয় এটা তো আপনার অপিনিয়ন, এটা তো আমার কোনো সমস্যা নাই, এটা আপনার অপিনিয়ন, কোনো প্রবলেম নেই। আপনি এবার দিয়ে দেখেন না, এবার আপনি ইলেকশন করবেন, সেখানে শেখ হাসিনা কোনো মাথার ছবি থাকবে না, কারো ছবি থাকবে না, দেখেন ওই লোকগুলি কি করে। ওকে, ঠিক আছে, এটা একটা প্রস্তাব। জনাব হাদি, আপনি প্রস্তাবটাকে একটু অ্যাড্রেস করতে পারেন অল্প সময়ের জন্য, আমরা শেষ পর্যায়ে চলে আসছি। আর আপনি যে আমি একদম 2 মিনিটে বিভাজন থেকে পয়েন্ট আকারেই বলে দেই, হ্যাঁ, আপনি যে বিভাজন থেকে ঐক্যবদ্ধ রাখতে চেয়েছিলেন, তাতে আপনি সফল না ব্যর্থ, ওইটাও যদি একটু বলেন দুইটাই। আচ্ছা, তার আগে আমি একটু ভাই একটা রেসপন্স করি। নাম্বার 1, ভাই বলেছেন লীগের 1 কোটি ভোটার, আমি ধরে নেই 1 কোটি ভোটার না, 18 কোটির মধ্যে 9 কোটি ভোটার লীগের। আমি শুধু খালেদ ভাইরেও জিজ্ঞেস করি থাকে, আর মাসুদ ভাইরেও, জার্মানিতে 5 বছর আগেও গবেষণা হয়েছে যে প্রচুর মানুষ এখনো নাজিদের সমর্থন করে। শুধু তাই না, পাশের দেশ ভারতে, হাদি কারেকশন, প্রচুর না, আমি আপনাকে বলি ভাই, ফাঁকে একটু বলি ভাই, এই যে ভারতে কিছু বছর আগে আবারও আইন করে হিটলারের মাইন ক্যাম্প বই নিষিদ্ধ করা হয়েছে, মানে হিটলারকে মানুষ এতভাবে পড়তে চাইতেছে। এখন কথা হইলো, আপনার কি প্রথমে যুক্তি নাকি ন্যায় অন্যায়? আপনি যুক্তি দিয়ে অনেক কথা বলতে পারবেন, কিন্তু বিচার করবেন কিনা, জাস্টিস করবেন কিনা? আমাদের প্রথম অবস্থানটা হইলো, লীগ কোনো রাজনৈতিক দলই নয়, আওয়ামী লীগ বাংলাদেশে কোনো রাজনৈতিক দলই নয়, এটা একটা সোজা কথা মাফিয়া গোষ্ঠী। আর উনি ভাই বললো না যে এই আওয়ামী লীগ কি 96 আওয়ামী লীগ এক কিনা? অনেকে যেটা করে, ওই যে এই আওয়ামী লীগ খুব খারাপ, 96 আওয়ামী লীগ ভালো ছিল, 96 আওয়ামী লীগ ভালো ছিল না, তাহলে বাকশাল করছিল কে? আইয়ুব খানের বেসিক ডেমোক্রেসির বিরুদ্ধে দাঁড়িয়ে মহান মুক্তিযুদ্ধের মতো একটা জলযুদ্ধ যাদের নেতৃত্ব করছে, লক্ষ লক্ষ মানুষ জীবন দিচ্ছে, সেইটার মাত্র নতুন দেশের 4 বছরের মধ্যে এসে বাকশাল কইরা সব দলগুলোর ধ্বংস করছে, সব পত্রিকার ধ্বংস করছে। তাহলে সেই আওয়ামী লীগ কে করছে? মানে এই আওয়ামী লীগ 96, তাহলে এই 96 আগে তো 75 আওয়ামী লীগ কে করছে, 74 আওয়ামী লীগ কে করছে, বাকশাল কে করছে? 30,000-এর অধিক জাসদ নেতাকর্মী থেকে শুরু কইরা বিরোধী দলীয় নেতাকর্মীকে প্রথম রাষ্ট্রীয় মদতে গুম কে করছে, সিনিয়র শিক্ষকদেরকে গুম কে করছে। এর মানে আওয়ামী লীগ একটা কাল্ট, আওয়ামী লীগ একটা সেমি রিলিজিয়ন, এটা কোনো পলিটিক্যাল পার্টি না। আপনি দেখবেন, খালেদ ভাই আপনাকে গ্যারান্টি দিয়ে বলি, আপনার বন্ধু বান্ধব যারা আওয়ামী লীগের সব সাপোর্টার, তাদের সাথে গল্প করবেন, আমি আজ পর্যন্ত একজন মানুষ পাই নাই যারা অন্তত বন্ধু বান্ধব। আমি আপনার সাথে আপনি মানে যে ধরেন যে বিভাজনের রেখার কথা আপনি বলতেছেন, কালি আওয়ামী লীগ করে বলে সেটাকে একটা কাল্ট বলতেছেন, এরপরের কথা আগায় না, আপনি আওয়ামী লীগ কাল্ট বলাই, আপনি পরের কথা চান।
কারণ হচ্ছে যে ওই এই কালটের রাজনীতি, এই কালবাদী রাজনীতি আমি 15 বছর ধরে দেখে আসছি। আমি আওয়ামী লীগের কাছে কথা বলছি বলে আমি জামাত, আমার বাপ জামাত, উমুক শিবির, উমুক বিএনপি, এই কথা, এই কালবাদী রাজনীতি আমি আর শুনতে মানে আমার আর ভালো লাগে না। আপনি জানে যা কোন ভাই একটা প্রশ্ন আপনাকে করছিল যে তাহলে আওয়ামী লীগ না থাকলে তাদের বিকল্পকে আমি বাইরে হেল্প করি, প্রশ্নটার উত্তর দিয়া যে নৌকা মার্কা তো থাকবে না, তাহলে না এটা বলে না, এটা বলে না, কিন্তু আদি আপনি খেয়াল করেন, আদি আপনি খেয়াল করেন উল্টা বলছে উনি বলছে না ভাই বলেছে 1 কোটি যে ভোটার, ওই ভোটাররা মূলত তাদের জন্য বিকল্প কি রাখছেন, এটা আমি বিকল্পের কথা বলে না আসলে উনি বলছে যে আমি যখন বললাম যে আওয়ামী লীগ যারা সাপোর্ট করে তারা প্যাসেঞ্জার হইলো, তারা ড্রাইভারের অ্যাক্সিডেন্টের জন্য ড্রাইভারকে দায়ী করে না। ওকে তাহলে ভাই আমি তো বলতে যে এটা আমরা ভোটে পরীক্ষা করে দেখি, আপনার কথা হয়তো ঠিক, কিন্তু আমরা এটা ভোটে পরীক্ষা করে দেখি, কোনো ছবি বা কোনো কিছু। এখন ভোটে যে পরীক্ষা করবেন এই জন্য হাজারবার বলছি আমাদের লাগবে একটা ট্রুথ এন্ড রিকনসিলিয়েশন কমিশন। সেই পৃথিবীতে বহু দেশে যে সব জায়গায় গণহত্যা হয়েছে, দেখেন আমি আপনাদেরকে হাজারবার বলি ভাই, আমি হাই টোনে কথা বলি, এর মানে এই না আমি মানুষের মানবিক মর্যাদা ভুলুণ্ঠিত করার পক্ষে। আমরা হাজারবার বলেছি যেই আওয়ামী লীগের সে যদি কেউ কমিটিতেও থাকে, সে যদি আয়নাঘর না করে, গুম না করে, খুন না করে, জুলাইতে মানুষকে গুলি না করে, তার বিরুদ্ধে একটা মামলাও দেওয়া যাবে না, তাকে গ্রেফতার করা তো দূরের কথা। কিন্তু এটা একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাওয়া লাগবে। আপনি কেমনে করবেন? এই সরকারের বড় ব্যর্থতা, এখন সে বিচারকে অ্যাক্সিলারেট করতে পারে না। যত মানুষ আয়নাঘর করছে, গুম করছে, হত্যা করছে, পিলখানা করছে, শাপলা করছে, আপনি যদি তার বিচার করে ফেলতে পারেন, তাহলে বিচারের বাইরে যে সব আওয়ামী লীগ আছে সে তো ক্রিমিনাল অফেন্স করে নাই, তাহলে আপনি তার তওবা কমিশন করেন, বিচার করে ফেলতে পারবে না তো, বিচার করে ফেলতে হাদি এই বিচার করে ফেলতে পারবে না তো এই সরকার আসলে, মানে প্রত্যেকটা জিনিসের একটা মেকানিজম আছে, এখন এই সরকার তৈরি করতে পারে, হয়তো তৈরি করতে পারে। হয় কি আদি আপনার বক্তব্যের, আমি কিন্তু আপনার বক্তব্য বুঝতে পারি, কিন্তু অনেকে হয়তো আপনাকে ভুলও বুঝতে পারে। আপনি হয়তো এই বিচার করার মানে আপনি হয়তো দেখলেন আরো 500 নতুন মামলা হয়ে গেছে, ওই মামলা লয়ে একটা বাণিজ্য চলতেছে। না এটা তো এটা হতে দিব না, এটা হতে দিব না। বাংলাদেশে এটা হইছে, কিন্তু বাংলাদেশে এটা হইছে, কিন্তু হইছে ভাই, হইছে, এটা তো বাস্তবতা। এই যে 5 আগস্টের পর থেকে তো অন্যান্য যেই গত 17 বছরে আওয়ামী লীগের যেই নেতা বিএনপির বিরুদ্ধে 20টা 30টা করে মামলা কইরা ঘরবাড়ি সারা করছে, কোটি কোটি টাকা কামাই করছে, এখন বিএনপি আবার তাদের বিরুদ্ধে মামলা দিয়ে একই বাণিজ্য করে, আমরা তো এখান থেকে বের হইতে পারি না। আমরা বলছি কি ন্যূনতম বিচারটা যদি ভাই আপনি করতে পারেন তাহলে এই মামলাকে বন্ধ করতে হবে। কিন্তু এইখানে আমি আপনাকে একটু বলি, আওয়ামী লীগের বিকল্প এই দেশে আছে। এক নাম্বার তার বন্ধু সিপিবি, যে কালচারালি বলতে চাইছে আওয়ামী লীগকে টিকাই রাখছে, সিপিবি তে ভোট দিবে, স্বতন্ত্র শত শত প্রার্থী হবে, ভোট দিবে। এই যে গামছা কাদের সাহেব আছে, গামছা মার্কায় ভোট দিবে, সমস্যা নাই তো। কিন্তু প্রতীকী নৌকা না থাকলে তারা হার্ট অ্যাটাক করবে, তাইলে সুবর্ণচরে ধানের শীষে ভোট দেওয়ার অপরাধে হাদি আপনি একটু রেগে আছেন তো মনে হচ্ছে মাসুদ ভাইয়ের উপরে বা আমার উপরে, আমি জানি না কার উপরে আপনি রেগে আছেন, কারণ আপনার বক্তব্য পরিষ্কার যে ধরেন মাসুদ ভাই কিন্তু এই আওয়ামী লীগকে টিকায় রাখা হ্যান না তেন না সেগুলি বলে নাই, উনি বলতে চাইছে যে এটা আসলে আমরা টেস্ট করে দেখি বাকি জনগণ কি বলে এবং তারা এটা কি বলে।